এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোনো অংশ থেকে সুস্পষ্ট অতি উচ্চ আর্তকরুণ ঝিঁঝি পোকার রবের মতো তীক্ষ্ণ স্বর তীরের মতন জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল। নৌকোর মাঝিটা ধর্মর করে জেগে উঠল। আমিও সঙ্গীকে ডাকলাম, মশাই, ও মশাই, উঠুন উঠুন। মাঝি আমার কাছে ঘেঁষে এলো। ভয়ে তার গলার স্বর কাঁপছিল। রোমাঞ্চ স্টেশনে আপনাদের স্বাগত জানাই। রোমাঞ্চ স্টেশনে আজ আপনাদের জন্য গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভিশপ্ত। সুন্দরবনের একাংশ দিয়ে কোনো নৌকাই রাত্রিবেলা যেতে চায় না। সেই রোমাঞ্চকর কারণটা যদি জানতে চান, শুনতে থাকুন আজকের এই রহস্য রোমাঞ্চকর গল্পটি। শুরু করছি আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভিশপ্ত। আমার জীবনে একটা অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল। বছর 3 আগের কথা। আমাকে বরিশালের ওপারে যেতে হয়েছিল একটা কাজে। এই অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় 12টার সময় নৌকায় উঠলাম। আমার সঙ্গে একই নৌকায় বরিশালের একজন ভদ্রলোক ছিলেন। তাই গল্পে গুজবে সময়ও কাটতে লাগলো। সময়টা পুজোর পরেই। সমস্ত দিনটাই মেঘলা মেঘলাই কেটে গেল। মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টিও পড়তে শুরু হলো। সন্ধে হওয়ার কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হলো। সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়লাম। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া। চোখে কেমন একটা নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের দুধারে বৃষ্টিস্নাত কেয়ার জঙ্গলে মেঘে আদো ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না চিকমিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, সটি, বেত, ফার্ন গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম। বরিশালের সেই অংশটা সুন্দরবনের কাছাকাছি। ছোট ছোট খাল আর নদী চারধারে। সমুদ্র খুব দূরে নয়, 10-15 মাইল দক্ষিণ পশ্চিমেই হাতিয়া ও সন্দ্বীপ। আরও একটু রাত হলো। খালের দুপারের নির্জন জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগলো। এই অংশে লোকের বসতি একেবারেই নেই। শুধু ঘন বন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, এত রাতে আর বাইরে থাকবেন না, আসুন ছইয়ের মধ্যে। এসব জঙ্গলে, বুঝলেন না। তারপর তিনি সুন্দরবনের নানান গল্প করতে লাগলেন। তার এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন। তারই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানান অংশে বেরিয়েছিলেন। সেই সব গল্পই করছিলেন। রাত প্রায় 12টার কাছাকাছি হলো। আমাদের নৌকায় মাঝি ছিল মোটে একটা। সে বলে উঠল, বাবু, একটু এগিয়ে গিয়ে বড় নদী পড়বে। এত রাত্রে একা সেই নদীতে পাড়ি জমাতে পারবো না। এইখানেই নৌকো রাখি। নৌকো সেখানেই বাঁধা হলো। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলাম অপ্রশস্ত খালের দুধারেই অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল। চারিদিকে কোনো শব্দ নেই। পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে। সঙ্গীকে বললাম, মশাই, এই তো সরু খাল,
তা পাড় থেকে বাঘ লাফিয়ে পড়বে না তো নৌকার উপর? সঙ্গী বললেন। না পড়লেই আশ্চর্য হব। শুনে অত্যন্ত পুলকে ছইয়ের মধ্যে ঘেঁষে বসলাম। খানিকটা বসে থাকবার পর সঙ্গী বললেন, আসুন একটু শোয়া যাক, ঘুম তো আর হবে না, আর ঘুমানো ঠিকও না। আসুন একটু চোখ বুজে থাকি। খানিকটা চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখলাম তিনি ঘুমিয়ে পড়েছেন। মাঝিও জেগে আছে বলে মনে হলো না। ভাবলাম তবে আমিই বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে থাকি। মহাজনদের পথ ধরবারই উদ্যোগ করলাম। তারপর যা ঘটল সেটা আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল, অন্ধকার বন ঝোপের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামাফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলাম। গ্রামাফোন? এই বনে এত রাত্রে গ্রামাফোন বাজাবে কে? কান পেতে শুনলাম। গ্রামাফোন নয়, অন্ধকারে হিজল হিমতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আর্ত করুণ সুরে কি বলছে। খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশীর তেতলার ছাদে গ্রামাফোন বাজলে যেমন খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট, অথচ বেশ একটা একটানা সুরের ঢেউ এসে কানে পৌঁছায়, এও অনেকটা সেই রকম। মনে হলো যেন কতগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দও কানে গেল, কিন্তু ধরতে পারা গেল না যে কথাগুলো কি। শব্দটা মাত্র মিনিট খানেক স্থায়ী হলো, তারপরেই অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল আবার তেমন নিস্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলাম। চারিপাশে অন্ধকার, ঘুটঘুটে কালো। বনভূমি নীরব, শুধু নৌকোর তলায় ভাঁটার জল কলকল করে বাঁধছে, আর শেষ রাতের বাতাসে জলের ধারে কেয়া ঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে। ভাবলাম সঙ্গীদের ডেকে তুলি, আবার ভাবলাম বেচারারা ঘুমাচ্ছে, ডেকেই বা কি হবে। তার চেয়ে বরং নিজেই জেগে বসে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব, এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোনো অংশ থেকে সুস্পষ্ট অতি উচ্চ আর্ত করুণ ঝিঁঝি পোকার রবের মতো তীক্ষ্ণ স্বর তীরের মতন জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল। নৌকোর মাঝিটা ধর্মর করে জেগে উঠল। আমিও সঙ্গীকে ডাকলাম, মশাই, ও মশাই, উঠুন উঠুন। মাঝি আমার কাছে ঘেঁষে এলো। ভয়ে তার গলার স্বর কাঁপছিল। বলল, ওরে বাবা, আল্লাহ, শুনতে পেয়েছেন বাবু? সঙ্গী উঠে জিজ্ঞাসা করল, কি কি মশাই, ডাকলেন কেন? কোনো জানোয়ার টানোয়ার নাকি? আমি ব্যাপারটা বললাম। তিনি তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন। তিনজনে মিলে কান খাড়া করে রইলাম। চারিদিকে আবার চুপ। ভাঁটার জল নৌকোর তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল। সঙ্গী মাঝিকে জিজ্ঞাসা করলেন, এটা কি তবে? হ্যাঁ বাবু, বাঁয়ে কীর্তিপাশার গড়। সঙ্গী বললেন, তবে তুই এত রাতে এখানে নৌকো রাখলি কেন, বেকুব কোথাকার? মাঝি বলল, একে তিনজনে আছি বলেই তো রেখেছিলাম বাবু।
ভাটার টানে তো নৌকা পিছিয়ে নেবার জোর ছিল না। কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে জিজ্ঞাসা করলাম, কি মশাই, কি ব্যাপার? আপনি কিছু জানেন নাকি? ভয়ে যত না হোক, বিস্ময়ে আমরা কেমন হয়ে গেছিলাম। সঙ্গী বললেন, তো সেই কেরোসিনের ডিবেটা জ্বাল, আলো জেলে বসে থাকা যাক, রাত এখনো ঢের। মাঝিকে বললাম, তুই শব্দটা শুনতে পেয়েছিলি? সে বলল, হ্যাঁ বাবু, আওয়াজ কানে গিয়েই তো আমার ঘুম ভেঙে গেল। আমি আরো দুবার নৌকা বেয়ে যেতে যেতে ওই ডাক শুনেছি। আমার সঙ্গী বললেন, এটা এই অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা। তবে এই জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে, আর এই অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকোর মাঝিদের কাছেই এটা সুপরিচিত। এর পেছনে একটা ইতিহাস আছে, সেটা অবশ্য নৌকোর মাঝিদের পরিচিত নয়। সেটি আপনাকে বলি, শুনুন। তারপর ধূমায়িত কেরোসিনের ডিবার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তিপাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগলাম। ৩০০ বছর আগেকার কথা। মনিম খাঁ তখন গৌড়ের সুবাদার। এই অঞ্চলে তখন ১২ ভূঁইয়ার ২ প্রতাপশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ঈশা খাঁ মসনাদি আলীর খুব প্রতাপ। মেঘনার মোহনার বাহির সমুদ্র, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে, সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকারের জন্য ওঁত পেতে বসে থাকত। সেই সময় এখানে এরকম জঙ্গল ছিল না। এই সমস্ত জায়গা তখন কীর্তি রায়ের অধিকারে ছিল। এইখানে তার সুদৃঢ় দুর্গ ছিল। মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন। তার অধীনে সৈন্য সামন্ত, কামান, যুদ্ধের কোষা সবই ছিল। সন্দ্বীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা। এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্য এই অঞ্চলে সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করে গড়তে হতো। এই বনের পশ্চিম ধার দিয়ে তখন আর একটা খাল বড় নদীতে পড়ত। বনের মধ্যে তার চিহ্ন এখনও আছে। কীর্তি রায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্ধর্ষ জমিদার ছিলেন। তার রাজ্যে এমন সুন্দরী মেয়ে কমই ছিল যে তার অন্তঃপুরে একবার না ঢুকেছে। তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যুই ছিলেন। তার নিজের ছিল অনেকগুলো বড় বড় ছিপ। আশেপাশের জমিদারি, এমনকি নিজের জমিদারির মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন, স্ত্রী কন্যা লুটপাট, এইরূপ অসৎ কার্যে সেই ছিপগুলো ব্যবহৃত হতো। কীর্তি রায়ের পাশের জমিদারি ছিল কীর্তি রায়ের এক বন্ধুর। এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়দের পৌনিদার। অবশ্য সেই সময় অনেক পৌনিদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের থেকেও বেশি ছিল। কীর্তি রায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভার পান। নরনারায়ণ তখন সবে যৌবনে পদার্পণ করেছে। অত্যন্ত সুপুরুষ, বীর এবং শক্তিমান। নরনারায়ণ কীর্তি রায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী বন্ধু। সেবার কীর্তি রায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তার রাজ্যে দিন কতকের জন্য বেড়াতে এলেন। চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মী দেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেওরের মতন স্নেহের চক্ষে দেখতে লাগলেন। ২-১ দিনের মধ্যেই সেই স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হলো। নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতি। বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধুপত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতির নরনারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল। স্নান করে উঠেছেন, মাথার তাজ খুঁজে পাওয়া যায় না। নানান জায়গায় খুঁজে হয়রান হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন। হঠাৎ কখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নিচেই তাজ চাপা আছে।
যদিও এর আগেও তিনি বালিশের নিচে খুঁজেছেন। তার প্রিয় তরবারিখানা দুপুর থেকে বিকেলের মধ্যে 5 বার হারিয়ে গেল, আবার 5 বারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল। পানের মধ্যে এমন সব দ্রব্যের সমাবেশ হতে লাগলো যা কোনো কালেই পানের উপকরণ নয়। তরল মস্তিষ্ক বন্ধুপত্নীর সঙ্গে কিছুতেই এঁটে উঠতে না পেরে অত্যাচার জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধুর স্ত্রীটি একটু ছিটগ্রস্ত। বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে খুব খুশি হলেও বাইরে স্ত্রীকে বললেন, বেচারা দুদিনের জন্য এসেছে, ওকে তুমি যেরকম বিব্রত করে তুলছ ও আর কখনো এইখানে আসবে না। দিন কয়েক এই রকম কাটবার পর কীর্তি রায়ের আদেশে চঞ্চল রায়কে কী কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হলো। আর এদিকে নরনারায়ণ রায়ও বন্ধুপত্নী কখন কি করে বসে সেই ভয়ে দিন কতক সশঙ্ক অবস্থায় কাল যাপন করবার পর নিজের বজরায় উঠে হাঁপ ছেড়ে বাঁচলেন। যাবার সময় লক্ষ্মীদেবী বলে দিলেন, এবার আবার যখন আসবে ভাই, এমন একটি বিশ্বাসী লোক সঙ্গে এনো যে রাত দিন তোমার জিনিসপত্র ঘরে বসে চৌকি দেবে, বুঝলে তো? নরনারায়ণ রায়ের বজরা রায়মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাবার পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হল। তখন মধ্যাহ্নকাল, প্রখর রৌদ্রে বজরার দক্ষিণ দিকের দিকবলয় প্রসারী জলরাশি সানানো তলোয়ারের মতন ঝকঝক করছিল। সমুদ্রে সেই অংশে তখন এমন কোনো নৌকা ছিল না যারা সাহায্য করতে আসতে পারে। সেটা রায়মঙ্গল আর কালাবদর নদীর মুখ, সামনেই সন্দ্বীপ চ্যানেল, জলদস্যুদের প্রধান ঘাঁটি। নরনারায়ণের বজরার রক্ষীরা কেউ হত হলো, কেউ বা সাংঘাতিক জখম হলো। নরনারায়ণ নিজে দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে হাঁটুতে কিসের একটা খোঁচা খেয়ে অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান হলে দেখতে পেলেন তিনি এক অন্ধকার স্থানে শুয়ে আছেন। তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতন জ্বলছে। খানিকক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন যাকে নক্ষত্র বলে মনে হয়েছিল তা প্রকৃতপক্ষে একটি অতি ক্ষুদ্র গবাক্ষপথে আগত দিবালোক। নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার কক্ষের আর্দ্র মেজের উপর শুয়ে আছেন। ঘরের দেওয়ালে স্থানে স্থানে সবুজ শ্যাওলার দল গজিয়েছে। আরও কদিন, আরও রাত কেটে গেল, কেউ তার জন্য কোনো খাদ্য আনল না। নরনারায়ণ বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য। সামনে এখন তার নির্মম মৃত্যু। আঘাতজনিত ব্যথায় এবং ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন দেহ নরনারায়ণের চোখের সামনে থেকে গবাক্ষ পথের শেষ দিবালোকে মিলিয়ে গেল। তিনি অন্ধকার ঘরের পাষাণ শয্যায় ক্ষুধা কাতর দেহ প্রসারিত করে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। অনেকক্ষণ পরে, কতক্ষণ পরে তা তিনি বুঝতে পারলেন না, হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রা ঘোর কেটে গেল। বিস্মিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপ হস্তে দাঁড়িয়ে তার বন্ধুপত্নী লক্ষ্মী দেবী। কথা বলতে গিয়ে লক্ষ্মী দেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন। লক্ষ্মী দেবী হাতের প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে ইঙ্গিত করলেন তাকে অনুসরণ করতে। একবার নরনারায়ণের সন্দেহ হলো এটা স্বপ্ন নয় তো, কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোয় আর্দ্র ভিত্তিগাত্রে সবুজ শ্যাওলার দল স্পষ্ট দেখা যাচ্ছে। নরনারায়ণ শক্তিমান যুবক, ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দৃঢ় পদে অগ্রবর্তিনী ক্ষিপ্রগামিনী বন্ধুপত্নীর পিছু পিছু চললেন। একটা বক্রগতি পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠে একটা দীর্ঘ সুড়ঙ্গ পার হবার পর তিনি দেখলেন যে তারা কীর্তি রায়ের প্রাসাদের সামনের খালের ধারে এসে পৌঁছেছেন। লক্ষ্মীদেবী একটা ছোট বেতে বোনা থলি বার করে তার হাতে দিয়ে বললেন,
এতে খাবার আছে, এখানে খেও না। তুমি সাঁতার জানো, খাল পার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নাও, তারপর যত শিগগিরই পারো পালিয়ে যাও। ব্যাপারটা যে কি তা নরনারায়ণ রায় একটু একটু বুঝলেন। তার বিস্তৃত জমিদারি কীর্তি রায়ের জমিদারির পাশেই এবং তার অবর্তমানে কীর্তি রায়ই তার ভবিষ্যৎ পাওনাদার। অত বড় বিস্তৃত ভূসম্পত্তি এবং সৈন্য সামন্ত কীর্তি রায়ের হাতে এলে তিনি কি আর কিচ্ছু গ্রাহ্য করবেন? প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধুপত্নীর মুখে সেই চটুল হাস্যরেখার চিহ্ন নেই। তার মুখখানি সহানুভূতিতে ভরা মাতৃমুখের মতন স্নেহ কোমল হয়ে এসেছে। তাদের চারপাশে গাঢ় অন্ধকার, মাথার উপর আকাশের বুক চিরে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ। নিকটেই খালের জল জোর ভাঁটার টানে তীরের হোগলা গাছ দুলিয়ে কলকল শব্দে বড় নদীর দিকে ছুটছে। নরনারায়ণ আবেগপূর্ণ সুরে জিজ্ঞাসা করলেন, বৌঠাকুরন, চঞ্চল কি এর মধ্যে আছে? লক্ষ্মীদেবী বললেন, না ভাই, তিনি কিছুই জানেন না। এসব শ্বশুর ঠাকুরের কীর্তি, এই জন্যে তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন। এখন আমার মনে হচ্ছে গৌড় ঢোর সব মিথ্যে। নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধুপত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে। লক্ষ্মীদেবী আবার বললেন, আমি আজ জানতে পারি, খিড়কিগড়ের পাইক সর্দার আমায় মা বলে। তাকে দিয়ে দুপুর রাতের পাহারা সব সরিয়ে রেখে দিয়েছিলাম। তাই নরনারায়ণ বললেন, বৌঠাকুরন, আমার এক বোন ছেলেবেলায় মারা গিয়েছিল। তুমি আমার সেই বোন, আজকের আবার ফিরে এলে। লক্ষ্মীদেবীর পদ্মের মতন মুখখানি চোখের জলে ভেসে গেল। একটু ইতস্তত করে বললেন, ভাই, বলতে সাহস পাইনি, তবুও একটা কথা বলছি, বোন বলে যদি রাখো। নরনারায়ণ জিজ্ঞাসা করলেন, বেশ, কি কথা? লক্ষ্মীদেবী বললেন, তুমি আমার কাছে বলে যাও ভাই যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না। নরনারায়ণ রায় একটুখানি কি ভাবলেন, তারপর বললেন, তুমি আমার প্রাণ দিলে বৌঠাকুরন, তোমার কাছে বলে যাচ্ছি, তুমি বেঁচে থাকতে আমি তোমার শ্বশুরের কোনো অনিষ্ট চিন্তা করব না। বিদায় নিতে গিয়ে নরনারায়ণ একবার জিজ্ঞাসা করলেন, বৌঠাকুরন, তুমি ফিরে যেতে পারবে তো? লক্ষ্মীদেবী বললেন, আমি ঠিক যাব, তুমি কিন্তু যত দূর পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙ্গায় উঠে চলে যেও। নরনারায়ণ রায় সেই ঘন কৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলে পড়ে মিলিয়ে গেলেন। লক্ষ্মীদেবীর প্রদীপটা অনেকক্ষণ বাতাসে নিভে গিয়েছিল। তিনি অন্ধকারের মধ্যে দিয়ে শ্বশুরের গড়ের দিকে ফিরলেন। একটু দূরে গিয়েই তিনি দেখতে পেলেন পাশের ছোট খালটায় দুখানা ছিপ মশালের আলোয় সজ্জিত হচ্ছে। ভয়ে তার বুকের রক্ত জমে গেল। সর্বনাশ! এরা কি তবে জানতে পেরেছে? দ্রুত পদে অগ্রসর হয়ে গুপ্ত সুড়ঙ্গের মুখে এসে তিনি দেখলেন সুড়ঙ্গের পথ খোলাই আছে। তিনি তাড়াতাড়ি সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। কীর্তি রায় বুঝতেন নিজের হাতের আঙুলও যদি বিষাক্ত হয়ে ওঠে তাহলে তাকে কেটে ফেলাই সমস্ত শরীরের পক্ষে মঙ্গল। পরদিন আবার দিনের আলো ফুটে উঠল, কিন্তু লক্ষ্মীদেবীকে আর কোনো দিন কেউ দেখেনি। রাতের হিংস্র অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছিল। নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন। গুপ্ত সুড়ঙ্গের দুধারের মুখ বন্ধ করে কীর্তি রায় তার পুত্রবধূর শ্বাসরোধ করে তাকে হত্যা করেছেন। শুনে তিনি চুপ করে রইলেন। এর কিছুদিন পরে তার কানে গেল বাসুলতার লক্ষণ রায়ের মেয়ের সঙ্গে শীঘ্রই চঞ্চলের বিয়ে। সেদিন রাত্রে চাঁদ উঠলে নিজের প্রাসাদ শিখরে বেড়াতে বেড়াতে চারিদিকের শুভ্র সুন্দর আলোয় সাগরের দিকে দৃষ্টিপাত করে
দৃঢ়চিত্ত নরনারায়ণ রায়ের চোখের পাতা একটু ভিজে উঠল। তার মনে হলো তার অভাগিনী বউ ঠাকুরনীর হৃদয় নিঃসারিত নিষ্পাপ অকলঙ্ক পবিত্র স্নেহের ঢেউয়ে সারা জগৎ ভেসে যাচ্ছে। মনে হলো তারই অন্তরে শ্যামলতায় জ্যোৎস্না ধৌত বনভূমির অঙ্গে অঙ্গে শ্যামল সুন্দর শ্রী নীরব আকাশের তলে তারই চোখের দুষ্টু হাসিটি তারায় তারায় নবমল্লিকার মতন ফুটে উঠেছে। নরনারায়ণ রায়ের পূর্বপুরুষেরা ছিলেন দুর্ধর্ষ দস্যু। হঠাৎ পূর্বপুরুষের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনীতে নেচে উঠল। তিনি মনে মনে বললেন, আমার অপমান আমি একরকম ভুলেই ছিলাম বউ ঠাকুরন, কিন্তু তোমার অপমান আমি সহ্য করব না কখনো। বেশ কিছুদিন কেটে গেল। তারপর একদিন এক শীতের ভোর রাত্রির কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তিরায়ের গড়ের খালের মুখ ছিপে এবং জাহাজে ভরে গিয়েছে। তোপের আওয়াজে কীর্তিরায়ের প্রাসাদ দুর্গের ভিত ঘন ঘন কেঁপে উঠতে লাগল। কীর্তিরায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায়, সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সেবাস্টিও গঞ্জালেস। উভয়ের সম্মিলিত বহরের 40খানা কোষা খালের মুখে চড়াও হয়েছে, আর সম্পূর্ণ বহরের বাকি অংশ বাহির নদীতে দাঁড়িয়ে। এই আক্রমণের জন্য কীর্তিরায় পূর্ব থেকেই প্রস্তুত ছিলেন। কেবল প্রস্তুত ছিলেন না, নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের যোগদানের জন্য। রাজা রামচন্দ্র রায় এবং রাজা লক্ষণ মাণিক্যের সঙ্গে গঞ্জালেসের কয়েক বৎসর ধরেই শত্রুতা চলে আসছে। এই অবস্থায় গঞ্জালেস যে তাদের পৌনিদার নরনারায়ণ রায়ের সঙ্গে যোগ দেবে, এটা কীর্তিরায়ের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা। কিন্তু কীর্তিরায়ের গড় থেকেও তোপ চলল। গঞ্জালেস সুদক্ষ নৌবীর। তার পরিচালনায় 10খানা সুলুপ চড়া ঘুরে গড়ের পাশে ছোট খালে ঢুকতে গিয়ে কীর্তিরায়ের নৌবাহিনী দ্বারা বাধাপ্রাপ্ত হল। গড়ের কামান সেই দিকে এত প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে বহর মারা পড়ে। গঞ্জালেস 2খানা কামানবাহী সুলুপ ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চড়ার পিছনে দাঁড় করালো। গঞ্জালেসের অধীনস্থ অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও ডি ভেগা এই ছোট্ট বহর খালের মধ্যে ঢুকিয়ে গড়ের পশ্চিম দিকে আক্রমণ করার জন্য আদিষ্ট হল। অতর্কিত আক্রমণে কীর্তিরায়ের নৌবাহিনীরা শত্রু বহর কর্তৃক ছিপি আঁটা বোতলের মতন খালের মধ্যে আটকে গেল। বাইরের নদীতে গিয়ে যুদ্ধ দেবার ক্ষমতা তাদের আর রইল না। তবুও তাদের বিক্রমে রোজারিও অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারল না। কীর্তিরায়ের নৌবাহিনী কিন্তু একেবারেই দুর্বল ছিল না। কীর্তিরায়ের গড় থেকে পর্তুগিজ জলদস্যুদের আড্ডা খুব দূরে নয়, কাজেই কীর্তিরায়কেও তার নৌবহর সুদৃঢ় করে গড়তে হয়েছিল। বিকালের দিকে রোজারিওর কামানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল। নরনারায়ণ রায় দেখলেন প্রায় 30খানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে। কীর্তিরায়ের গড়ের কামানগুলো সব চুপ। নদীর দুপার ঘিরে সন্ধে নেমে আসছে। ঊর্ধ্বে নিস্তব্ধ নীল আকাশে কেবলমাত্র এক ঝাঁক শকুনি কীর্তিরায়ের গড়ের উপর চক্রাকারে ঘুরছে। হঠাৎ নরনারায়ণ রায়ের চোখের সামনে বন্ধুপত্নীর সেই কাতর মিনতিপূর্ণ চোখ দুটি ভেসে উঠল, আর সঙ্গে সঙ্গেই তীব্র অনুশোচনায় তার মন তক্ষুনি ভরে উঠল। কি করেছেন তিনি? এই রকম করে তিনি তার স্নেহময়ী প্রাণদাত্রীর শেষ অনুরোধ রাখতে এসেছেন। নরনারায়ণ রায় হুকুম জারি করলেন, কীর্তিরায়ের পরিবারের এক প্রাণীরও যেন প্রাণহানি না হয়। একটু পরেই সংবাদ এলো গড়ের মধ্যে কেউ নেই। নরনারায়ণ রায় বিস্মিত হলেন। তিনি তখনই নিজে গড়ের মধ্যে ঢুকলেন। তিনি এবং গঞ্জালেস গড়ের সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজলেন। দেখলেন সত্যিই কেউ নেই। পর্তুগিজ বহরের লোকেরা গড়ের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখল মূল্যবান দ্রব্যাদি বড় কিছুই নেই। পরদিন দ্বীপ প্রহর পর্যন্ত লুটপাট চলল। কীর্তিরায়ের পরিবারের এক প্রাণীরও সন্ধান পাওয়া গেল না। অপরাহ্নে কেবলমাত্র 2খানা সুলুপ খালের মুখে পাহারায় রেখে
নরনারায়ণ রায় ফিরে চলে গেলেন। এই ঘটনার দিন কয়েক পরে পর্তুগিজ জলদস্যু দল লুটপাট করে চলে গেল। কীর্তিরায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করল। আক্রমণের দিন সকালেই এই লোকটি গড় থেকে আরও অনেকের সঙ্গে পালিয়েছিল। ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়ালে সে দেখতে পেল একজন আহত মুমূর্ষ লোক তাকে ডেকে কি বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটাকে চিনল। লোকটি কীর্তিরায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরানো কর্মচারী। তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারীটি যা বুঝল তাতেই তার কপাল ঘেমে উঠল। সে বুঝল কীর্তিরায় তার পরিবারবর্গ এবং ধনরত্ন নিয়ে মাটির নিচের এক গুপ্ত স্থানে আশ্রয় নিয়েছেন এবং এই লোকটি একমাত্র তার সন্ধান জানে। তখনকার আমলে এই গুপ্ত গৃহগুলি প্রায় সকল বাড়িতেই থাকত এবং এর ব্যবস্থা এমন ছিল যে বাইরে থেকে কেউ এগুলো না খুলে দিলে তা থেকে বেরোবার উপায় ছিল না। কোথায় যে সেই মাটির নিচের ঘর তা স্পষ্ট করে বলবার আগেই আহত লোকটি মারা গেল। বহু অনুসন্ধান করেও গড়ের কোন অংশে সেই গুপ্ত গৃহ ছিল তা কেউ বার করতে পারল না। এইভাবেই কীর্তিরায় ও তার পরিবারবর্গ অনাহারে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে গড়ের যে কোন নিভৃত ভূগর্ভস্থ কক্ষে মৃত্যুমুখে পতিত হলেন তার আর কোনো সন্ধানই হলো না। সেই বিরাট প্রাসাদ দুর্গের পর্বত প্রমাণ মাটি পাথরের চাপে হতভাগ্যদের সাদা হাড়গুলো কোন বায়ুশূন্য অন্ধকার ভূকক্ষে তিলে তিলে গুঁড়ো হচ্ছে কেউ তার খবর পর্যন্ত জানে না। ওই ছোট খালটা প্রকৃতপক্ষে সন্দ্বীপ চ্যানেলেরই একটি খাঁড়ি। খাঁড়ির ধার দিয়ে একটুখানি গেলে গভীর অরণ্যের ভিত কীর্তিরায়ের গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনও বর্তমান আছে দেখা যাবে। খাল থেকে কিছু দূরে অরণ্যের মধ্যে দুই সার প্রাচীন বকুল গাছ দেখা যায়। এখন এই বকুল গাছের মধ্যে দুর্ভেদ্য জঙ্গল আর শুলো কাঁটার বন। একসময় এখানে রাজপথ ছিল। আর খানিকটা গেলে একটা বড় দিঘি চোখে পড়বে। তারই দক্ষিণে কুঁচো ইটের জঙ্গলাবৃত স্তূপে অর্ধপ্রথিত হাঙর মুখো পাথরের কড়ি ভাঙা থামের অংশ বর্তমান যুগের আলোয় উঁকি মারছে। দিঘির যে ইষ্টক সোপানে সকাল সন্ধ্যায় তখন অতীত যুগের রাজবধূদের রাঙা পায়ের অলোক্তক রাগ ফুটে উঠত, এখন সেখানে দিনের বেলায় বড় বড় বাঘের পায়ের থাবার দাগ পড়ে। বহুদিন থেকেই এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে। দুপুর রাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায়, হিমতাল হিজল গাছের কালো গুঁড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে প্রেতের মতন দাঁড়িয়ে থাকে, সন্দ্বীপ চ্যানেলের জোয়ারের ঢেউয়ে লোনা জল খাড়ির মুখে জোনাকির মতন জ্বলতে থাকে, তখন খাল দিয়ে নৌকা বেয়ে যেতে যেতে মোম মধু সংগ্রাহকেরা কতবার শুনেছে অন্ধকারে বনের এক গভীর অংশ থেকে কারা যেন আর্তস্বরে চিৎকার করছে। সেই ভয়ে এই পথে কোনো মাঝি রাতের বেলা নৌকো বাইতে চায় না। শুনছিলেন আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভিশপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরও রহস্য রোমাঞ্চকর গল্প শুনতে হলে রোমাঞ্চ স্টেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে আরও রহস্য রোমাঞ্চকর গল্প উপভোগ করুন। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, গল্প শুনুন, ভালো থাকুন।